রিমি, তুই একদম পাগল হয়ে গেছিস। তুই এত ভালো একটা গভর্নমেন্ট চাকরি করিস আর ওরকম একটা মূর্খ ছেলেকে বিয়ে করার জন্য পছন্দ করলি? রতন সামান্য একটা ফ্যাক্টরিতে দিনমজুরির কাজ করে, মাসে 10,000 টাকা বেতন পায়। ওর সাথে তোর স্ট্যাটাসের কোনো মিল নেই। ওর সাথে আমার মনের অনেক মিল আছে। 2 বছর ধরে আমি রতনের সাথে আছি। রতন খুবই সৎ, খুবই পরিশ্রমী আর মানুষ হিসেবে খুবই ভালো। তাই আমি রতনকে আমার জীবন সঙ্গী হিসেবে পছন্দ করেছি। আমি ওকেই বিয়ে করব। ওকে বিয়ে করলে তোর জীবনটা একেবারে হেল হয়ে যাবে। আগেকার যুগের পুরুষদের মতো তোর উপর আধিপত্য করবে, তোর উপর হুকুম করবে, তোকে কোনো স্বাধীনতা দেবে না। বিয়ের পর তোকে হয়তো চাকরি করতেও দেবে না, নিজের ইশারায় নাচাবে। বিয়ে করলে আজকালকার শিক্ষিত মডার্ন ছেলেকে বিয়ে কর, যে খুবই আন্ডারস্ট্যান্ডিং হবে, তোকে বুঝবে, সবসময় তোর পাশে থাকবে। রতনও সারা জীবন আমার পাশে থাকবে। যাই হোক, বাদ দে। তুই মুকুলকে বিয়ে করবি তো, নাকি এখনো ভালো কোনো ছেলের সন্ধানে আছিস? রতন আর মুকুল দুজনেই তো একই পাড়ায় থাকে শুনলাম। হ্যাঁ, আমি মুকুলকেই বিয়ে করব। মুকুলও আমার মতোই চাকরি করে। ও শিক্ষিত, আমি শিক্ষিত, দুজনেরই মতের মিল আছে। আমরা বিয়ের পর খুব হ্যাপি থাকবো। আর তাছাড়া যেহেতু আমাদের দুজনের একই জায়গায় বিয়ে হচ্ছে, আমি তো খুব ভালো মতোই বিয়ের পর তোর দুরাবস্থা দেখতে পাবো। আসলে চন্দ্রিমা এবং রিমি দুজনেই ছোটবেলার বন্ধু ছিল। চন্দ্রিমা এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, অন্যদিকে রিমি ছিল সরকারি চাকুরিজীবী। চন্দ্রিমা এক চাকুরিজীবী শিক্ষিত ছেলেকে বিয়ে করলেও রিমি তার পছন্দের মানুষ রতনকে বিয়ে করে। রতন অনাথ হওয়ায় সে বেশি দূর পড়াশোনা করতে পারেনি, তাই সে বর্তমানে এক ফ্যাক্টরিতে কাজ করে। দেখতে দেখতে এভাবেই 6-7 বছর কেটে যায় আর দুই বান্ধবীর জীবন এখন পুরোপুরিভাবে বদলে যায়। দুজনের জীবন এখন ভিন্ন গতিতে চলতে থাকে। চন্দ্রিমা, চন্দ্রিমা, কোথায় শুনতে পাচ্ছ? উফ, কানে কি ন্যাপা হয়েছে তোমার নাকি? তাড়াতাড়ি এদিকে এসো একবার, আমার তো দেরি হচ্ছে। মুকুলের চিৎকার শুনে চন্দ্রিমা রান্না করতে করতেই ঘরে ছুটে আসে। আরে কি হলো? এভাবে চিৎকার করছো কেন? রান্না করছি তো আমি। হ্যাঁ, আমাকে তো পাগলা কুকুরে কামড়েছে, তাই তো চেঁচামেচি করছি। আমি বলছি কি, আমার ব্লু কালারের শার্টটা কোথায়? সেদিন কেঁচো তো আয়রন করে রাখতে বলেছিলাম, নাকি শার্টটা এখনো পড়ে আছে? তুমি তো আবার খুব বিজি থাকো, চাকরি করো বলে কথা। আরে না না, পড়ে থাকবে কেন? আমি তো কেচে আয়রন করে তুলে রেখেছি। ওয়ার্ড্রপটা খোলো, রাইট সাইডের উপরের দিকে রাখা আছে, দেখো। আমি যখন নিজের শার্ট নিজেই খুঁজে নেবো, তাহলে তোমাকে ডাকলাম কেন? বাড়িতে বউ থেকে কি লাভ তাহলে, যখন স্বামীর কোনো কিছু গুছিয়ে দিতে পারবে না? আরে বাবা, আমি তো রান্না করতে করতে চলে এলাম, তরকারিটা পুড়ে যাবে। এমনিতে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এখন আমার রান্না বাকি, বল্টুকে স্কুলের জন্য তৈরি করাতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপর তো আমি বাড়ি থেকে বেরোতে পারবো। ওসব গল্প আমাকে শুনিয়ে লাভ নেই, প্রত্যেক বাড়ির বউকে এগুলো করতে হয়। তুমি চাকরি করছো স্ব ইচ্ছাই, আমি তো জোর করিনি। সমস্ত কিছু সামলাতে পারছো না যখন চাকরি ছেড়ে দাও। কে চাকরি করতে বলেছে? মুকুলের মুখে এমন কথা শুনিয়ে চন্দ্রিমা আর কিছুই বলতে পারে না। চন্দ্রিমা তখনই আলমারি থেকে মুকুলের শার্ট বার করে দিয়ে আবার তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে শুরু করে। বল্টুকে স্কুলের জন্য তৈরি করায় বল্টুকে নিজে হাতে খাইয়ে দেয়। কিন্তু অন্যদিকে মুকুল একেবারে পারফেক্টভাবে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ধীরে সুস্থে খাবার খেয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যায়। কিন্তু চন্দ্রিমা নিজের খাওয়ার সময়টুকুও পায় না, কারণ তার অফিস যেতে অনেকটাই দেরি হয়ে যায়। সে তাড়াতাড়ি বল্টুকে স্কুলে পৌঁছে দেওয়ার পর অফিসে চলে যায়। প্রত্যেকদিন চন্দ্রিমার দিনটা এভাবেই শুরু হয়। অন্যদিকে রিমি এবং রতনের বাড়িতে অন্যরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। উফ, কত দেরি হয়ে গেল, কখন যে কি করব। যাই, আগে রান্নাটা করে নিই। আরে আগে তো এই নোংরা হাঁড়ি কড়াইগুলো মাজতে হবে, না হলে রান্না করব কিভাবে? এমন সময় রতনও ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে আসে। আরে তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? ফ্যাক্টরিতে গিয়ে তোমাকে কত কষ্ট করতে হয়। তুমি তো সেই 9টার পরে বেরোবে। আরো 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারতে, ততক্ষণে আমি রান্নাটা সেরে নিতাম। আমি ফ্যাক্টরিতে কাজ করতে যাব, তুমিও তো অফিসে যাবে, আর আমি জানি তোমারও অফিসে অনেক কাজ থাকে। তুমি তো দুপুরে খাওয়ার সময়ও পাও না। আচ্ছা যাই হোক, সরো, আমি বাসনগুলো মেজে দিচ্ছি, তুমি সবজিগুলো কেটে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে। রোজ রোজ তুমি রান্নাঘরে এসে এরকম কাজ করো, আমার খুব খারাপ লাগে। লোকে কত আজে বাজে কথা বলে। সবাই বলে আমি ইচ্ছা করে তোমাকে বিয়ে করেছি, যাতে আমি তোমাকে চাকরির মতো খাটাতে পারি।
কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো আর শিক্ষিত নয় যে তোমার অন্যান্য কোনো কাজে তোমাকে সাহায্য করতে পারবো। ছোটবেলা থেকে আমি নিজে হাতেই রান্না বান্না করে খেয়েছি, তাই ঘর সংসারের কাজে আমি খুবই পারদর্শী। সরো, এখন বাসনগুলো মাজতে দাও। এই বলে রতন খুব সুন্দর করে বাসনগুলো মাজতে শুরু করে। এতে করে রিমির কাজ খুব সহজ হয়ে যায়। ওই দেখো, আমাদের মেয়ে আবার ঘুম থেকে উঠে পড়েছে। তুমি রান্না করো, আমি আজকে মিষ্টিকে তৈরি করে দিচ্ছি। এই বলে রতন মিষ্টিকে স্নান করিয়ে স্কুল ড্রেস পরিয়ে দেয়। অন্যদিকে রিমির রান্না হয়ে গেলে তারা তিনজনে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে। মিষ্টি, চলো এবার আমাদের বেরোতে হবে, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। তোমার ব্যাগে টিফিন দেওয়া আছে, সময় মতো খেয়ে নেবে। রিমি, তুমিও খেয়ে নেবে কিন্তু। না বাবা, আজকে আমি তোমার সাথে স্কুলে যাব না, আজকে আমি মায়ের সাথে স্কুলে যাব। ও মা, তুমি আজকে আমাকে স্কুলে দিয়ে আসবে গো? না রে মা, তোর মা যেতে পারবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখছিস না কটা বাজে? তোর মায়ের অফিসে পৌঁছাতে দেরি হয়ে গেলে সমস্যা আছে। আমি তো মূর্খ মানুষ, ফ্যাক্টরিতে কাজ করি। আমার ফ্যাক্টরিতে যেতে একটু দেরি হলেও কোনো সমস্যা হবে না। আরে দূর, ফ্যাক্টরিতে কাজ করো বলে কি তোমার কাজের কোনো ভ্যালু নেই? সব সময় নিজেকে ছোট না করলে হয় না। আচ্ছা চলো, আজকে বরং আমরা দুজনে মিলে মেয়েকে স্কুলে দিয়ে আসি। এই বলে রিমি এবং রতন দুজনে মিলে তাদের একমাত্র মেয়েকে স্কুলে পৌঁছে দেয় এবং যে যার মতো অফিসে ও ফ্যাক্টরিতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে। দুপুরে মুকুল লাঞ্চ করতে বসে বারে বারে চন্দ্রিমাকে ফোন করতে থাকে। কি হলো, কবার কল করছি আমি? ফোনটা ধরছো না কেন শুনি? কোথায় বিজি থাকো? অফিস কলিগদের সঙ্গে গসিপ চলছে নিশ্চয়ই। আরে মুকুল, প্লিজ স্টপ। আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই তোমার কলটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। এইমাত্র মিটিংটা শেষ হলো। হ্যাঁ, তোমার কাছে তো এক্সকিউজের কোনো অভাব নেই। চাকরি করো বলে তুমি নিজের স্বামীকেও তো পাত্তা দাও না। অফিসটাই তো তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। কেমন ভাবে রান্না করো তুমি? মন কোথায় থাকে? ফ্রাইড রাইসে লবণ দিতেই তো ভুলে গেছো। এই খাবারটা আমি এখন খাবো কিভাবে? ও শিট, আজকে তাড়াহুড়ো করতে গিয়ে আমি লবণটাই স্কিপ করে গেছি। তুমি প্লিজ রাগ করো না, একটু লবণ মিক্স করে খেয়ে নিলেই তো হয়। আমাকেও তো এই একই খাবার খেতে হবে, এটুকু কারণের জন্য ফোন করে রাগ দেখাতে হবে বলো? আচ্ছা শোনো, তোমার আজকে যা খেতে ইচ্ছা হবে তুমি বাজার করে নিয়ে যাবে। আমি অফিস থেকে ফিরে রান্না করব, কেমন? তোমার চাকর নয় আমি, বুঝেছো তো? তোমার বান্ধবীদের বরের মতো আমি মূর্খ নয় যে তোমার কথায় উঠবো বসবো। আমি কি এতটাই বেকার নাকি যে এখন আমাকে বাজার করতে হবে? দ্বিতীয়বার এই সমস্ত কথা বলার আগে ভালো করে ভেবে নেবে, বুঝেছো? এই বলে মুকুল ফোন কেটে দেয়। মুকুলের এমন ব্যবহারই চন্দ্রিমার খুব খারাপ লাগে। সন্ধ্যাবেলা চন্দ্রিমা ঘেমে নিয়ে অফিস থেকে ফেরার সময় বাজার করতে যায়। বাজার করতে গিয়ে চন্দ্রিমার সাথে রতনের দেখা হয়। আরে রতন দা, তুমি বাজারে কি করছো? সত্যি তোমার চাকরি করা বউটা তোমাকে একদম চাকর বানিয়ে রেখে দিয়েছে। তুমি তো ঘরের অনেক কাজ করো, এখন আবার তোমাকে দিয়ে বাজারও করাচ্ছে। স্ত্রীর কাজে সাহায্য করলে কখনো স্বামীর চাকর হয়ে যায় না, বুঝেছো? আমি পড়াশোনা জানি না, ফ্যাক্টরিতে কাজ করি, কম টাকা বেতন পাই, তাই আমার বউ আমাকে আর্থিকভাবে সাহায্য করে। আর রিমি চাকরি না করলে আমি এক হাতে সংসার মেয়ের পড়াশোনার খরচ চালাতেই পারতাম না। সেই অর্থেই আমরা দুজন দুজনকে সাহায্য করছি। আরে আমি একটু মজা করলাম, তুমি রেগে যেও না যেন। না না, এখন রাগ করার মতো সময় নেই। বাজার করে নিয়েছি, বাড়িতে গিয়ে সবজিগুলো কেটে ধুয়ে রাখবো। রিমির অফিস তো দূরে, ওর বাড়ি ফিরতে একটু দেরি হয়। ও বাড়ি ফিরে ওর রান্না করতে অসুবিধা হবে, তাই আমি ওর কাজটা এগিয়ে রাখছি। আচ্ছা যাই আমি এখন। এই বলে রতন বাজারের ব্যাগ নিয়ে বাড়ি চলে যায়। ইস, আমি তো ভেবেছিলাম বিয়ের পর মুকুল আমাকে এভাবেই সাপোর্ট করবে, কিন্তু বিয়ের পর সব পাল্টে গেছে। মুকুল শিক্ষিত হলেও ওর মানসিকতা ভীষণ ছোট, সব সময় মূর্খদের মতো ব্যবহার করে, আমাকে একটুও বোঝে না। কিন্তু রিমি রতনকে বিয়ে করে কত সুখে আছে। এভাবেই সময় কাটতে থাকে। এরই মধ্যে রতনের ফ্যাক্টরির মালিকের মেয়ে পুষ্পিতা রতনকে পছন্দ করে বসে। পুষ্পিতা একদিন রতনকে ডেকে বলে, রতন, তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি পড়াশোনা জানো না, তবুও তুমি ভীষণ স্মার্ট। তুমি নিজের কাজের প্রতিও ভীষণ সৎ, সবসময় কত পরিশ্রম করো। তোমার উপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আসলে আমি যেটা বলতে চাইছি, তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এ আপনি কি বলছেন ম্যাডাম? আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে, আর আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আপনি দয়া করে এরকম ধরনের কোনো কথা বলবেন না প্লিজ। আরে বাবা, আমি কি তোমাকে বলেছি যে বউ বাচ্চাকে ছেড়ে আমাকে বিয়ে করো? বিবাহ বহির্ভূত সম্পর্ক বলেও তো কিছু হয়। আমরা দুজনের রিলেশনশিপে থাকবো, তোমার বউ কিছু জানতেও পারবে না, আমি প্রমিস করছি। না ম্যাডাম, আমি কখনোই আমার স্ত্রীকে ধোকা দেওয়ার কথা ভাবতেও পারবো না। আপনি আমাকে আজকে এই সমস্ত কথা বললেন বলে আমাকে হয়তো কাজটা ছাড়তে হবে। আমি আর এখানে কাজ করতেও পারবো না। এই বলে
রতন সেই ফ্যাক্টরির কাজ ছেড়ে বাড়িতে ফিরে চলে যায়। রতন বাড়িতে ফিরে রিমিকে সব ঘটনা জানায়। রিমি খুবই খুশি হয় এবং মনে মনে রতনের সততা দেখে খুবই গর্ববোধ করে। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি রতন অন্য একটা জায়গায় কাজ খুঁজে নেয়। অন্যদিকে এরই মধ্যে মুকুল তার অফিসের এক মডার্ন সুন্দরী কলিগের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। একদিন চন্দ্রিমা মুকুলকে ডিনারে যাওয়ার কথা বললে মুকুল অফিসে কাজের বাহানা দেখিয়ে চন্দ্রিমার সঙ্গে কোথাও যেতে চায় না। তাই চন্দ্রিমা বাধ্য হয়ে তার ছেলেকে নিয়ে সন্ধ্যাবেলা এক রেস্টুরেন্টে খেতে যায়। কিন্তু সেখানে গিয়ে চন্দ্রিমা দেখে হ্যাপি বার্থডে ডার্লিং, আজকের দিনটা খুব স্পেশাল। আমি আশা করছি আমার সারপ্রাইজ তোমার খুব পছন্দ হয়েছে। জানো, আজকে আমার বউ বাচ্চাকে ডিনারে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার বাচ্চা বলে আমি ওদেরকে পাত্তাই দিলাম না, কারণ আমার লাইফে এখন তুমি বেশি ইম্পর্টেন্ট। ওকে ওকে হানি, এখন আমার খাবার অর্ডার করো, আমার খুব খিদে পেয়েছে। আর আমার বার্থডে গিফট কোথায় গেল? তোমাকে যে ডায়মন্ডের নেকলেসটা কিনতে বলেছিলাম সেটা কিনেছো? এই তো ডার্লিং, আমি নিয়ে এসেছি। আমি যা ইনকাম করি সবই তো তোমার। দাঁড়াও, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। এই বলে মুকুল যেই তার গার্লফ্রেন্ডকে নেকলেস পরাতে যাবে তখনই চন্দ্রিমা তাদের সামনে গিয়ে উপস্থিত হয়। চন্দ্রিমা প্রচন্ড রেগে যাওয়ায় মুকুলের গালে ঠাসিয়ে একটা চড় মারে। তুই মানুষ নাকি জানোয়ার? ভেবেছিলাম শিক্ষিত ছেলেকে বিয়ে করে সারা জীবন সুখে থাকবো, কিন্তু না, তুই তো আসলে মুখোশধারী জানোয়ার। তোর সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমিও যদি রিমির মতো কোনো মূর্খ ছেলেকে বিয়ে করতাম তাহলে হয়তো আজকে ওর মতোই সুখে থাকতাম। তুই শিক্ষিত ঠিকই, কিন্তু রতনের মতো ভালো মানুষ তুই কখনোই হতে পারবি না। এই বলে চন্দ্রিমা তখনই নিজের ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি মুকুলের গার্লফ্রেন্ড মুকুলকে ছেড়ে দিয়ে অন্য একজন বড়লোক ছেলেকে বিয়ে করে নেয়, যার ফলে মুকুল এবার নিজের ভুল বুঝতে পারে। সে চন্দ্রিমার কাছে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। আমাকে ক্ষমা করে দাও চন্দ্রিমা, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নেব। দয়া করে তুমি আমার সাথে ফিরে চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। অনেক বড় ভুল করে ফেলেছি আমি, আমাকে একটা সুযোগ দাও। আমি সত্যিই তোমার মনের মতো হয়ে দেখাবো, আমি রতনের থেকে ভালো স্বামী হয়ে দেখাবো। মুকুল এভাবেই খুবই কান্নাকাটি করতে থাকে। চন্দ্রিমা এমন পরিস্থিতিতে শুধুমাত্র নিজের ছেলের ভবিষ্যতের কথা ভেবে আবার মুকুলের কাছে ফিরে যায়। কিন্তু মুকুল আর আগের মতো থাকে না। সে নিজের ব্যবহারে নম্রতা ভদ্রতা ফিরিয়ে নিয়ে আসে। সবসময় সে নিজের স্ত্রীর সঙ্গে ভদ্রভাবে আচরণ করে, চন্দ্রিমাকে বোঝে এবং তার পাশে থাকে। মুকুলের এমন পরিবর্তনে চন্দ্রিমা খুবই খুশি হয়। এভাবে দুই চাকরি করা বান্ধবী নিজেদের স্বামীদেরকে নিয়ে হাসি খুশি সারা জীবন সংসার করতে থাকে। 60 বছর বয়সী সুধীর বাবু তার স্ত্রী মণিমালাকে নিয়ে ন্যাশনাল হাইওয়ের পাশ থেকে হেঁটে যাচ্ছিল। তাদের দেখে খুবই অসহায় বলে মনে হচ্ছিল। তারা কোথায় যাবে, কি করবে, নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। তাদেরকে দেখে দরিদ্র বলে মনেও হচ্ছিল না। তাদের পরনে বেশ ভালো নামি দামি পোশাক আশাক ছিল। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর সুধীর বাবু বলে, শুনছো মণিমালা, আমি আর হাঁটতে পারছি না। আমি এখানেই বসে পড়ছি, আমি আর পারছি না। আর একটু কষ্ট করো, অসুবিধা তো আমারও হচ্ছে, কিন্তু এই রোডের পাশে আমরা কোথায় বসবো, যেখানে কাঠফাটা রোদ পড়ছে, আর এই ফুটপাত থেকে তো লোক চলাচল করে, এখানে বসলে তো হবে না। হ্যাঁ, কিন্তু আমি কি করব বলো? এই বয়সে কিভাবে এত কষ্ট করব? আমার যে এভাবে হাঁটার অভ্যাস নেই। এভাবেই কথাবার্তা বলতে বলতে তারা যখন রাস্তায় হাঁটছিল তখনই তারা একটি গাছ দেখতে পায়, যেখানে বসার মতো জায়গা করা ছিল। গাছটিকে দেখে সুধীর বাবু বলে, ওই যে ওই গাছটির গোড়ায় ওখানে। মণিমালা, আমরা ওখানে গিয়ে বসবো। আমাদের ছেলে মেয়েরা তো আমাদেরকে আশ্রয় দিল না, অন্তত গাছটার গোড়ায় গেলে একটু হলেও আশ্রয় পাবো। ভেবেছিলাম বয়সকালে শান্তিতে থাকবো, কিন্তু সেটা আর হলো কোথায় মণিমালা? আর ওই নিয়ে চিন্তা ভাবনা করো না, সারা জীবন আমরা অনেক সুখ পেয়েছি, হয়তো ঈশ্বর আমাদের কপালে আর সুখ রাখেনি, আর তাই আমাদের এত কষ্ট করতে হচ্ছে। এই বলে চোখ ভর্তি জল নিয়ে তারা দুজনে গাছটির গোড়ায় যায়। সেখানে গিয়ে গাছের ছাওয়ায় বসে তাদের বেশ ভালো লাগে। তারা তাদের পুরানো দিনের কথা মনে করতে থাকে। আজকের আগের দিন, অর্থাৎ ঠিক কাল পর্যন্ত তাদের এই অবস্থা ছিল না।
তাদের টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি সবকিছুই ছিল। এমনকি প্রথম দিকে সুধীর বাবুকে গ্রামের বড়লোক ব্যবসায়ীদের তালিকাতে ধরা হতো। এটা ছিল জামবেরিয়ার ঘটনা, যেখানে সুধীর বাবু তার স্ত্রী মণিমালাকে নিয়ে বাস করত। শুধুমাত্র সন্তানের সুখের অভাব ছিল, আর তাই জন্য মণিমালার প্রায় মন খারাপ করত। এমনই সেদিন মণিমালা মন খারাপ করে বসেছিল। আরে আমার মনি, কি ব্যাপার? সকাল সকাল মন খারাপ করে বসে আছো কেন? তোমার কিছু হয়েছে নাকি? দেখে তো মনে হচ্ছে আজ কিছু একটা ব্যাপার হয়েছে। হ্যাঁ, না, আমার কিছু হয়নি। হয়েছে তো ওই বুলটির মা বিনার। কত করে বললাম বুলটিকে আজকের দিনটা রেখে যেতে, কিছুতেই রাখলো না। দেখো না, আমি ওর জন্য কত খেলনা কিনে নিয়ে আসলাম। আরে বাবা, শুধু খেলনা কিনে খেলতে দিলেই হয় না, বাচ্চাদের খেতেও দিতে হয়। আর ও তো এখন অনেক ছোট, হয়তো মায়ের দুধ খাই, তা ওকে তোমার কাছে রেখে গেলে হবে বলো? কেন হবে না শুনি? দুধ খাই তো কি হয়েছে? আমিও তো দুধ কিনে রেখেছি। আমি কি ওকে দুধ খাওয়াতে পারতাম না নাকি? আর সে না হয় ছোট, তাকে না হয় না দিয়ে গেল, কিন্তু বড় ছেলে নকুলকে তো দিয়ে যেতে পারতো। তাহলে আমি ওকে পেট ভরে খাইয়ে দিতাম। উফ, তোমাকে এখন কিভাবে বোঝাই? আচ্ছা, ওরা তোমাকে ওদের ছেলে মেয়েকে কেন দিতে যাবে শুনি? কেন দেবে না? ওরা তো ওদেরকে ভালোভাবে খেতেও দিতে পারে না। সেই আমার কাছেই সারাদিন থাকে, আর শুধু রাত্রিবেলা নিয়ে চলে যায়। এবার তুমিই বলো, রাত্রিবেলা রেখে গেলে ওই বিনার কি ক্ষতিটা হবে? আমি কি ওদেরকে রাত্রে খেতে দিতে পারবো না? মণিমালা ঠিকই বলছিল। বিনা তার ছেলে মেয়েকে নিয়ে খুবই দারিদ্রতার সঙ্গেই দিন কাটাচ্ছিল। তাদের মুখে দুবেলা দুমুঠো খাবার দেওয়ার মতো তার সামর্থ্য ছিল না। বিনার বড় ছেলে অর্থাৎ নকুলের বয়স ছিল 4 বছর, আর ছোট মেয়ে বুলটির বয়স ছিল মাত্র 1.5 বছর। বুলটি জন্মানোর আগে থেকেও মণিমালা নকুলকেও খুব ভালোবাসতো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বুঝেছি। আজ বিনার সঙ্গে দেখা হলে আমি ওকে বুঝিয়ে বলবো। নাও, এবার একটু হাসো দেখি। না, আমি ততক্ষণ পর্যন্ত হাসবো না যতক্ষণ না আমি ওদেরকে কাছে পাই। যাও বলছি, তুমি এক্ষুনি যাও, আমার সামনে ওদেরকে এনে দাও, না হলে আমি কিছু খাওয়া দাওয়াও করবো না, বলে দিলাম। মণিমালার কথা শুনে সুধীর বাবু চিন্তায় পড়ে। কোনো উপায় না পেয়ে সে বিনার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিনার বাড়িতে সেখানে এসে সুধীর বিনাকে মণিমালার পরিস্থিতির কথা জানিয়ে তার ছেলে মেয়েকে চাইলে সে বলে, আমাকে ক্ষমা করবেন বাবু, আমি আমার ছেলে মেয়েকে আপনার বাড়িতে পাঠাতে পারবো না। আর আমি ঠিক করেছি, আজকের পর থেকে আমি ওদেরকে বাড়িতেই রাখবো। কিন্তু কেন? আর তুমি এরকম কেন বলছো, যেখানে তুমি নিজেও জানো যে মণিমালা তোমার ছেলে মেয়েকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না? মণিমালা ওদেরকে অনেক ভালোবাসে। আপনি শুধু আপনার স্ত্রীর কথাটাই ভাবলেন, কই আমার কথাটা তো ভাবলেন না? ও তো শুধু ভালোবাসে, কিন্তু আমি তো ওদের মা, আর আমি ওদেরকে গর্ভে ধরেছি। এখন ওরা আমার থেকে আলাদা হলে আমি কিভাবে থাকবো? বিনার কথা শুনে সুধীর একটু চিন্তায় পড়ে, কারণ সে একদিক থেকে তো ঠিকই বলছিল। বিনা দরিদ্র অসহায় হলেও তার নিজের ছেলে মেয়েদের প্রতি তার মায়া থাকাটা খুবই স্বাভাবিক। সুধীর একটু চিন্তা ভাবনা করার পর বলে, হ্যাঁ, একদিক থেকে তুমি ঠিকই বলছো। তাহলে এক কাজ করো, তুমি বরং তোমার ছেলে মেয়েকে নিয়ে আজকেই আমাদের বাড়িতে চলে এসো, আর আমার বাড়িতেই কাজ করো। তাহলে তোমার আর কোনো অসুবিধাও থাকবে না। আর ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনা যাবতীয় সব দায়িত্ব আমি নেব। না, আমার কিছু লাগবে না, আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমার আপনাদের দয়ার কোনো প্রয়োজন নেই। আমি দরিদ্র, আমি গরিব, যেভাবে হোক আমার ছেলে মেয়েদের মানুষ করে নেব। ছেলে মেয়েকে মানুষ করার জন্য আমি ওদেরকে অন্যের কাছে দিতে পারবো না। এই বলে বিনা সুধীর বাবুকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সুধীর বাবু মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। এদিকে মণিমালা নকুল ও বুলটিকে কাছে না পেয়ে সে খাওয়া দাওয়া করা একেবারেই ছেড়ে দিয়েছিল। এভাবে বেশ কয়েকদিন কাটে। একদিন সকালবেলা মণিমালা বাড়িতে বসেছিল, ঠিক তখনই তার কাছে তাদেরই এক প্রতিবেশী এসে বলে, কি গো, শুনছো মণিমালা দিদি? ওই যে ছেলে মেয়েগুলো তোমাদের বাড়িতে এসে থাকতো না, ওই কি যেন বলে, হ্যাঁ বিনা, ওই বিনার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে গো। হসপিটালে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত পায়নি, রাস্তাতেই বেচারিটা মারা গেছে। হ্যাঁ, এ তুমি কি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। আর ওর ছেলে মেয়েগুলো কেমন আছে? ওরা কোথায় ছিল তখন? ওরা তো ভালোই আছে, ওদের আবার কি হবে? ওরা তো তখন বাড়িতে ছিল। শুনেছি ও খুবই দরিদ্র ছিল, আর ছেলে মেয়েদের মানুষ করার জন্য কয়েক মাস আগেই ফ্যাক্টরিতে কাজে লেগেছিল।
এখন আর কি হবে বলো, সেই তো ওরা অনাথ হয়ে গেল। এই না, মোটেও না, ওরা অনাথ হয়নি। আমি ওদেরকে মানুষ করব। ওরা আমার ছেলে মেয়ে হয়ে আমার সঙ্গে সারা জীবন থাকবে। মণিমালা পরের দিনই সুধীরকে নিয়ে বিনাদের বাড়িতে যায়। তারা নকুল ও বুলটিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। তাদেরকে পুরোপুরি কাছে পেয়ে মণিমালা খুবই খুশি ছিল। মণিমালা তাদেরকে যথারীতি স্কুলে ভর্তি করে দেয়। এভাবে বেশ কয়েক বছর হাসি খুশিতে কেটে যায়। তাদের দুজনকে পেয়ে মণিমালা দেবীর মা হওয়ার আশা পূরণ হয়েছিল। তাদের দুজনের মধ্যে বুলটি পড়াশোনায় খুব ভালো ছিল, অপরদিকে নকুল খুবই ফাঁকিবাজ ছিল। তার পড়াশোনা করতে একেবারেই ভালো লাগতো না। সে সারাদিন আড্ডা মেরে এবং বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে কাটাতো। একদিন, আন্টি, আমায় কিছু টাকা দিতে হবে। আজ আমার বন্ধুদেরকে পার্টি দেওয়ার কথা আছে। ওই 10,000 টাকার মতো দিলেই হবে। হ্যাঁ রে, তুই এখনো আমাকে আন্টি বলবি? তুই কি কখনোই মা বলবি না আমাকে? সেই ছোটবেলায় মা বলে ডাকতিস, আর একবার ডাক না বাবা। কি মা? আমার মা মারা গেছে। ছোটবেলায় বুদ্ধি ছিল না তাই ডেকেছি, কিন্তু এখন তো বুদ্ধি হয়েছে, তাই আন্টিকে আন্টি বলছি। ও, তাহলে বুদ্ধি হয়েছে। তাহলে এটাও বুদ্ধি হয়েছে নিশ্চয়ই যে টাকা ইনকাম করতে কষ্ট হয়। আর তুই তো জানিস এই মাসে আমাদের কোম্পানির লস হয়েছে। কিছু টাকা আছে যেটা বুলটির মেডিকেলের ফিস দিতে হবে। ওহ, সেই একই কথা। যাও যাও, তোমরা তোমাদের মেয়ের পিছনেই টাকা খরচ করো। আমি তো এই বাড়ির কেউ না, এখন আমাকে টাকা কেনই বা দিতে যাবে? টাকা দিতাম, অবশ্যই দিতাম, যদি তুই ছাগল না হয়ে পড়াশোনা করে মানুষ হতিস। ওফো, তোমরা দুজনে একটু চুপ করো তো। আর এই নে তোর হাত খরচ। আর শোন, তুই এখনই যাস না। বুলটি কিছুক্ষণের মধ্যে লন্ডনে চলে যাবে। ওকে বিদায় জানিয়ে তারপর যাস, কেমন? তারা সকলে মিলে বুলটিকে এয়ারপোর্টে ছাড়তে যায়। বুলটি তাদেরকে বিদায় জানিয়ে ডাক্তারি পড়তে লন্ডনে চলে যায়। বুলটি সেখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এদিকে নকুলের অভ্যাস ধীরে ধীরে আরো খারাপ হয়ে ওঠে। বন্ধুদের পাল্লায় পড়ে উল্টোপাল্টা নেশা করতেও শুরু করে। সেই নেশার ঘরে বাড়িতে এসে ঝগড়া ঝামেলা করে, এমনকি তার বাবা মাকেও মাঝে মধ্যে সে মারধর করে। এগুলো দিনের পর দিন আরো বাড়তে থাকে। নকুল তাদেরকে প্রথম থেকেই বাবা মা বলে মানত না। সে সুধীর বাবু ও মণিমালা দেবীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারা মনের দুঃখে রাস্তার ধারে গাছের গোড়ায় বসে বসে কাঁদছিল এবং তারা মনে মনে উপলব্ধি করছিল যে নিজেরই হয় এবং পর সবসময় পরই হয়। ঠিক তখনই তাদের সামনে থেকে একটি গাড়ি যাচ্ছিল। গাড়িটি তাদেরকে দেখতে পেয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে একটি মেয়ে নেমে এসে বলে, মা, বাবা, তোমরা এখানে? তোমাদের এই অবস্থা কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। তোমাদের এই অবস্থা কে করলো? আর বলিস না মা, তোর দাদা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ও বলে কিনা আমরা ওর কেউ না, আর ও আমাদের সমস্ত কিছু ওর নামে লিখে নিয়েছে। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি মা, আমাদের আর কিছুই নেই। তুই যা মা, তোর দাদার কাছে আমরা না হয় পড়ছিলাম, কিন্তু তুই তো আপন, তাই ও তোকে কিছু বলবে না। না মা, এটা কোনোদিনই সম্ভব নয়। আমি কোনোদিনই তোমাদেরকে মা বাবা ছাড়া অন্য কিছুই ভাবিনি। আমায় তোমরা জন্ম দাওনি তো কি হয়েছে? তোমরা আমার জন্য যা যা করেছো সেটা বাবা মায়ের থেকে কম নয়। আজ তোমরা যদি না থাকতে তাহলে হয়তো আমরা অনাথ হয়ে যেতাম, আর দারিদ্রতার কারণে পড়াশোনা তো দূরের কথা, না খেতে পেয়ে মারাই যেতাম। বুলটির মুখে যখন এই কথাগুলো শুনছিল, মণিমালা ও সুধীর বাবুর চোখ থেকে অনবরত জল পড়েই যাচ্ছিল। বুলটি তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুদিন পর সে একটি হসপিটালে চাকরি পায় এবং নিজের টাকায় বাড়ি বানায়। সেই বাড়িতে সে তার মা এবং বাবাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।